ইয়ার কি বলে আয়ারপ্লেন মোডে যেতে হবে, নাহলে কেউ কল আসলে কেটে যাবে। আমি চাই কারণ নাহলে পরে আসলে কেটে যাবে, বুঝছেন? ঠিক আছে না? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছো। তোমাদের নূর ভাইয়া আলহামদুলিল্লাহ সুস্থ আছি। এই সপ্তাহব্যাপী আমরা জানি তড়িৎ রসায়নের উপর ধামাকা চলবে, এবং আশা করি তোমরা শেষ পর্যন্ত আমাদের সাথে খুব ভালোভাবে থাকবে ইনশাআল্লাহ। আর একটু বলো সবকিছু ঠিকঠাক আছে কিনা, একটু জানাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, ওয়ালাইকুম আসসালাম যারা যারা জয়েন করেছো। আমি ঠিক করে নিই, এখানে এইচএসসি টেন্ডেন্সে ক্যাশ কোর্সে এটা আমি লিখে দিই, তাহলে হয়তো ইনশাআল্লাহ হবে না। ঠিক আছে, 10 ms crash course. ওকে, তোমার 10 ms লিখে রাখলে হবে। ওকে, এটা মুখ যেন না করে। ঠিক আছে, আচ্ছা একটু সবাই চলে আসো, আমি একটু সময় নিই, সবাই যেন চলে আসো, সবাই চলে আসো। আমরা ক্লাস এখনই শুরু করে দেবো। 10 ms টা একটু নিচে রাখি। দেখো ওকে, আমাদের আজকে তড়িৎ লেকচার 6 আজকে আমরা কি করব, তড়িৎ রাসায়নিক কোষ করব। তড়িৎ উপরে দেখা যাচ্ছে না ভাই? তড়িৎ রাসায়নিক কোষ আমরা আলোচনা করব। প্রথমত এই তড়িৎ রাসায়নিক কোষ বা কোষ যেটাই করি না কেন, আমরা জানি এটার কয়েকটা পার্ট থাকে। আমরা জানি অ্যানোড পার্ট থাকে আর একটা ক্যাথোড পার্ট থাকে, এবং এই অ্যানোড এবং ক্যাথোড আমরা কিভাবে নির্ণয় করা হয় সেটা তোমাদের বলেছিলাম। যে কোষেই বলি না কেন, একটা কোষে অ্যানোড ক্যাথোড কার উপর ডিপেন্ড করে? অ্যানোড হয় যেখানে জারণ ঘটে। অ্যানোড কোথায় হয় ভাই? যেখানে জারণ হয়, যেখানে জারণ ঘটে। ওকে, আর ক্যাথোড হয় যেখানে বিজারণ ঘটে, যেখানে বিজারণ ঘটে। এটা হচ্ছে কি ভাই, আমার হইতেছে তড়িৎ রাসায়নিক বা যে কোনো একটা কোষের ক্ষেত্রে আমার এটা হচ্ছে বেসিক পার্ট, মানে তো সব ধরনের কোষের একটা মিল পার্ট। ঠিক আছে, এখন ফ্যাক্ট হচ্ছে যে এদের মধ্যে আমি একটু যদি পার্থক্য করাইতে চাই সেটা কি, দেখো তড়িৎ রাসায়নিক কোষটা কি। এই তড়িৎ রাসায়নিক কোষের মতো আমার রাসায়নিক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়। তার মানে আমি যদি বলি যে ধরো যেসব ক্ষেত্রে আমার রাসায়নিক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, সেসব ক্ষেত্র আমরা কোন ধরনের কোষ ইউজ করছি? আমরা তড়িৎ রাসায়নিক কোষ ব্যবহার করছি। ঠিক আছে, হ্যাঁ সমস্যা হচ্ছে, সাউন্ড কি শুনতে সমস্যা হচ্ছে? হ্যাঁ, সাউন্ড কি সবারই সমস্যা? এই সাউন্ড তো ঠিক আছে ভাই, সাউন্ড ঠিক আছে, সাউন্ড কম করে ভাই, সাউন্ড বাড়াও। ক্লিয়ার ভাইয়া, মানে আটকাই দিছো না। দেখো রাসায়নিক শক্তি খুব ভালো করে বুঝো। রাসায়নিক শক্তিটা আমার বিদ্যুৎ শক্তিতে, আমার হইতেছে বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়। রাসায়নিক শক্তিটা কিসে পরিণত হয়? বিদ্যুৎ শক্তিতে। তাহলে ভাই এক্সাম্পল যদি দেখি, দেখো তুমি প্রথমত ধরো তুমি নরমালি যে হচ্ছে লাইট দিয়ে তুমি ক্লাস করতেছো বা যেটাই করতেছো কেন, এই যে আমার যে লাইটগুলো আছে, ধরো ডেনিয়াল সেল বা শুষ্ক যে কোষগুলো, শুষ্ক কোষ, অথবা আমি এটা একটু কমাই দিই, শব্দ হইতেছে, অথবা কি ভাই ডেনিয়াল সেল, যেগুলো ডেনিয়াল সেল, এরা কারা হয়? তোমার রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করছে। বা আমাদের ডেনিয়াল সেল যেমন আমরা হইতেছে ব্যাটারির ভিতর থেকে, ওই যে ব্যাটারির ভিতরে আমার কেমিক্যাল এনার্জি থেকে আমরা কি পাইতেছি? লাইট পাইতেছি, তাই না?
ব্যাটারির সাথে সংযুক্ত করার ফলে আমরা সেখান থেকে কি পাই ভাই, সেখান থেকে আমরা লাইটটা পাচ্ছি। তার মানে এইগুলো হচ্ছে আমার কি একটা তড়িৎ রাসায়নিক কোষ, শুষ্ক কোষ বা ড্যানিয়েল সেল। এখন এমন একটা জিনিস বলবো যে আমরা ব্যাটারি চার্জিং বা ডিসচার্জিং তো পরে আলোচনা করব, তাও একটা জিনিস বলবো। দেখো যখন ব্যাটারি থেকে অর্থাৎ তোমরা ফোন যখন ইউজ করছো, অর্থাৎ তোমরা যে আমার ক্লাসটা করতেছো বা আমি যে আমার ব্যাটারি খরচ করে আমি তোমাদের ক্লাসটা নিচ্ছি, এখানে কি ঘটতেছে কি উত্তর দিতে পারবা? এটা কি তড়িৎ রাসায়নিক কোষ নাকি তড়িৎ বিশ্লেষক কোষ হিসেবে কাজ করছে? যখন এটা ডিসচার্জিং হচ্ছে, ফোনটা ডিসচার্জিং এর সময় সেটা তড়িৎ রাসায়নিক কোষ নাকি তড়িৎ বিশ্লেষক কোষ? এটা একটু উত্তর দাও তো দেখি কেউ। একজন উত্তর দাও যে ফোনটা যখন ডিসচার্জিং হচ্ছে তখন সেটা তড়িৎ রাসায়নিক নাকি তড়িৎ বিশ্লেষক? উত্তর দাও দেখি। ডিসচার্জিং হচ্ছে মানে আমি যে কজ করতেছি অর্থাৎ তোমার সামনে যে ক্লাস নিচ্ছি এই জিনিসটা বুঝাও। একটা ফোনের ক্ষেত্রে চার্জিং হয়, ডিসচার্জিং হয়, এগুলো আমরা একবার বেসিক শেষ করে এদের চার্জিং ডিসচার্জিং বিক্রিয়া দেখাবো অর্থাৎ অন্যান্য ক্লাসে। বাট তার আগে একটু কনসেপ্টিভ উত্তর দাও। কি ভাই একটু দেখি তো। একজন ফাতিহুল ইসলাম তাইফুর উত্তর দিছো, বিশ্লেষ্য বলতেছো, বিশ্লেষ্য। আচ্ছা বুঝি নাই, আচ্ছা বুঝো নাই, এটা বুঝাইনি তো ব্যাপারটা। দেখো তোমরা যারা বিশ্লেষ্য বলছো ব্যাপারটা ভুল, ব্যাপারটা বুঝো। ফোন যখন ডিসচার্জিং ঘটাইতেছো, দেখো ফোনে তো তুমি চার্জিং দিছো, চার্জিং মানে বাহির থেকে তুমি বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতেছো ব্যাটারিতে। আর তুমি যখন ডিসচার্জিং ঘটাইতেছো, ফোনের ডিসচার্জিং কি ভাই? ফোনের ডিসচার্জিং মানে কি ভাই? তুমি হচ্ছে কি ইউজ করতেছো ফোনটাকে কি করতেছো? ইউজ করছো। বা ইউজ করা মানে কি হইতেছে? ফোনের তুমি ডিসচার্জ ঘটাচ্ছো। কই থেকে? ফোনের ব্যাটারি থেকে। তাহলে ব্যাটারি কি ছিল? ব্যাটারির ভিতরে কি ছিল ভাই? কেমিক্যাল এনার্জি ছিল। কেমিক্যাল এনার্জি, এই কেমিক্যাল এনার্জিটাই কি করতেছি আমরা, অর্থাৎ এই রাসায়নিক শক্তিটাকে আমরা কি করতেছি? বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতেছি। বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতেছি। যারা তড়িৎ বিশ্লেষক কোষ বলছো তারা কোন ইয়াতে হচ্ছে বলতেছো ডিসচার্জিং বা ফোন ইউজ করা, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ হচ্ছে। তোমরা ভুল বলেছো। দেখো ফোনে যখন আমরা ইউজ করছি তখন আমরা কি করতেছি? ফোনের ব্যাটারি থেকে আমরা কস্ট করতেছি। তার মানে ব্যাটারির ভিতরে আছে রাসায়নিক শক্তি, এই ব্যাটারিকে ব্যবহার করে আমরা গেম খেলতেছি, আমরা নূর ভাইয়ের ক্লাস করতেছি। তার মানে আমরা নূর ভাইয়ের ক্লাস যখন করছি তখন ফোনের হচ্ছে ডিসচার্জিং, আর এই ডিসচার্জিংটা কোন ধরনের কোষ ভাই? এই তড়িৎ রাসায়নিক কোষ। ওকে, তাহলে ডিসচার্জিং যদি হয় তড়িৎ রাসায়নিক কোষ, তাহলে আমার চার্জিংটা কি হবে ভাই? চার্জিং, ফোনের যে চার্জিং অংশটা সেটা কি হবে ভাই? সেটা হবে তড়িৎ বিশ্লেষ্য কোষ। ঠিক আছে, এটা হচ্ছে আমার বেসিক। একটু বেসিকটা দিয়ে নিছি। তড়িৎ বিশ্লেষ্য কোষে আমরা কি জানতাম? বাহির থেকে তোমার হিট মানে হচ্ছে বিদ্যুৎ শক্তি দিত, দিক দিয়ে হচ্ছে কি আমরা রাসায়নিক শক্তিতে পরিণত করতাম। সেম টু সেম আমরা এখানে বাহির থেকে বিদ্যুৎ দিতেছি, দিয়ে আমি ব্যাটারিতে জমাইতেছি। তার মানে এখানে হইতেছে আমার ব্যাপারটা চার্জিং এর সময় আমার তড়িৎ বিশ্লেষক কোষ হিসেবে কাজ করছে আমার ফোনের যে লিথিয়াম ব্যাটারিটা আছে। আর এই লিথিয়াম ব্যাটারিটা যখন ডিসচার্জ হচ্ছে বা নূর ভাইয়ের ক্লাস করছো তখন এই যে বিদ্যুৎ শক্তিটা জমা হয়েছে সেই জমাটা কি করতেছো তুমি? রাসায়নিক শক্তিটা যেটা আছে এই রাসায়নিক শক্তিটাকে তুমি জমা করে সেটাকে তুমি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতেছো। ফোন দিয়ে লাইট জ্বালাইতেছো, ফোন দিয়ে গেম খেলতেছো। এই ফোন শক্তিগুলো পাবে কোথায় ভাই? পাচ্ছে হচ্ছে এই ব্যাটারির সঞ্চিত রাসায়নিক শক্তি থেকে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, আশা করি বুঝতে পেরেছো সবাই। ওকে, আচ্ছা তাহলে আজকে আশা করি বুঝতে পারছো। এটা বুঝো নাই ভাই? তাহলে আমরা एग्जांपल দিয়েছি ফোনের ক্ষেত্রে যেগুলো আমরা ডিসচার্জিং করব, ফোনের ক্ষেত্রে যদি আমি ডিসচার্জিং করি তবে হচ্ছে সেটা তড়িৎ রাসায়নিক কোষ হয়। আশা করি বুঝতে পারছি, কারণ আমরা ব্যাটারি থেকে শক্তি নিচ্ছি, ব্যাটারি রাসায়নিক শক্তিটা নিয়ে আমরা এই যে বিদ্যুৎ শক্তিটা আমরা ক্লাস করছি, আমরা এই করছি সবকিছুকে আমি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করার ফলে কিন্তু আমরা করতে পেরেছি। ওকে, এই হচ্ছে আমাদের উদাহরণ। এখন আমরা একটা জেনারেল কোর্স দেখব ভাই। আমরা জেনারেল একটা রাসায়নিক কোষ দেখব ভাই। একটা জেনারেল রাসায়নিক কোষ যদি দেখি তাহলে কেমন হয়? এই যে এরকম দুইটা আমার কি থাকবে? দুইটা আমার অংশ থাকবে। এই দিকে আমি একটা তড়িৎদ্বার রাখবো প্রথম কোষে, দেখো
এটা পরিপূর্ণ একটা কোষ। ওয়েট, আমি একটা গ্যালভানোমিটার রাখছি, এখানে হচ্ছে আমার আরেকটা কোষ। প্রথম কথা, আমি এখানে গ্যালভানোমিটার না রেখে আমি এখানে লাইটও রাখতে পারি ভাই, লাইট। ঠিক আছে, তো এখানে ঘটাটা কি দেখো, প্রথমত আমি একটা দিক, আমি এটাও নিতে পারি এটাও নিতে পারি। আমি যে দিক জারণ ঘটবে, আমি কি বলেছি অ্যানোডটা হচ্ছে যে দিক জারণ ঘটে সেটাই হচ্ছে অ্যানোড। ঠিক আছে, তাহলে আমি ব্যাপারটা বুঝো যে এটা একটা তড়িৎদ্বার এবং এটি একটি তড়িৎদ্বার। অবশ্যই মনে রাখবা যে যেখানে যেই অ্যানোডে জারণ ঘটবে, যেই অ্যানোডে জারণ ঘটবে বা যেই তড়িৎদ্বারে হচ্ছে আমার জারণ ঘটবে সেটাই তো অ্যানোড। তাহলে এই তড়িৎদ্বারটাকে যদি আমি অ্যানোড বানাইতে চাই, অবশ্যই অবশ্যই এই তড়িৎদ্বার যে ধাতুটা হবে সেটা অধিক সক্রিয় হবে এই তড়িৎদ্বার থেকে। তার মানে এটা কি অধিক সক্রিয়, অধিক সক্রিয়। ঠিক আছে, কেন ভাই? যারা অধিক সক্রিয় ধাতু তারা আগে বেশি জারণ বিক্রিয়া দিবে, জারণ ধর্ম আগে দিবে, জারণ ধর্ম বেশি প্রকাশ করবে। ওকে, তাহলে এটা কি দিছি যে ধাতুটা, এটা যদি আমি অ্যানোড প্রান্ত রাখতে চাই অবশ্যই এখানে যে ধাতুটা রাখবো সেটা কি অধিক সক্রিয় হইতে হবে যেন সে জারণ বিক্রিয়া দিতে পারে। আর যে বেশি জারণ বিক্রিয়া দিবে বা যে আগে জারণ বিক্রিয়া দিবে বা যে জারণ ধর্ম যার বেশি সেই হবে অ্যানোড। তাহলে আমি ধরে নিছি এটা অ্যানোড। তাহলে আমি যে তড়িৎদ্বারটা নিয়েছি তার কি নিব, তার হইতেছে তড়িৎ, ওই যে তোমার আমরা বিশ্লেষ্য পদার্থ নিব। সাপোজ আমরা এটা নিয়েছি হচ্ছে জিঙ্ক, আমরা কি নিয়েছি ভাই? এটা আমরা জিঙ্ক নিয়েছি। তাহলে জিঙ্ক নিলে তার তড়িৎ বিশ্লেষ্য, জিঙ্কটা যদি সলিড থাকে তার তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা আমার কি হবে ভাই বলো? জিঙ্ক সালফেট হবে। ঠিক আছে, জিঙ্ক সালফেট। তাহলে জিঙ্ক সালফেটকে আমার অ্যাকুয়াস সলিউশন। ওকে, আচ্ছা, তারপর দেখো যে আমার এই প্রান্তে যে ধাতুটা রাখবো নিশ্চয়ই এটা যদি অ্যানোড প্রান্ত জারণ দেয় অবশ্যই এটা কম সক্রিয় ধাতু, আমরা কপার নিতে পারি। কপার সলিড আকারে আমরা এই তড়িৎদ্বারটা নিয়েছি এবং কোষের এই প্রান্তে বা এই পাত্রের মধ্যে আমার এই যে হচ্ছে কপারের আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আমরা কি নিতে পারি? কপার সালফেটকে আমরা নিতে পারি। এখন ঘটেটা কি দেখো, ঘটে যেহেতু আমার এখানে জিঙ্কের জারণ বিভবটা বেশি, আমরা জানি কি যেন ফিরে সোনা পাবে হাই কোমল ভাজে। তার মানে এখানে জিঙ্কের অবস্থান অনেক উপরে, যার ফলে জিঙ্ক কি দিবে আমার জারণ বিক্রিয়া দিবে। আর কপারটা যেহেতু আমার হাইড্রোজেনের নিচে তাই এরা কি দিবে? ইলেকট্রন গ্রহণ করবে বা বিজারণ বিক্রিয়া দিবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের জারণ যে বিক্রিয়াটা বা জারণ যে ধর্মটা, তাহলে আমরা জারণ বিক্রিয়া দেখো দুইটা অংশ পাচ্ছি। একটা হচ্ছে জারণ বিক্রিয়া পাচ্ছি, জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া। আচ্ছা, জারণ বিক্রিয়া দিতেছি কি এখানে, এটা পুরোটা যদি একটা কোষ হয়, যা এই পুরোটা যদি একটা কোষ হয়, এখানে একটা অর্ধকোষ আমার কি জারণ বিক্রিয়া দিচ্ছে, অর্ধকোষে আমার এই দ্বন্দ্বটা আমার জারণ বিক্রিয়া দিচ্ছে। তাহলে জারণ বিক্রিয়া দিচ্ছে যে অর্ধকোষ, যে অর্ধকোষ, অর্ধকোষ তাকে আমি কি বলতেছি? জারণ অর্ধকোষ, জারণ অর্ধকোষ। আবার আমি যদি বলি যে বিজারণ বিক্রিয়া দিচ্ছে যে অর্ধকোষ তাকে আমি বলি বিজারণ অর্ধকোষ। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো যে আমরা এই জারণ এবং বিজারণ অর্ধকোষে ঘটিত বিক্রিয়াগুলো আমরা দেখব যে আসলে এদের মধ্যে কি ঘটে। দেখো প্রথমত আমরা একটু এটা মুছে দিই যে জারণ অর্ধকোষে কি ঘটে। দেখো জারণ অর্ধকোষে ঘটিত বিক্রিয়া, ধরো অর্ধকোষ। দেখো যেহেতু আমার এখানে জিঙ্কটা কি আছে? সলিড আকারে আছে। আর এদের যেহেতু ধাতু হিসেবে এদের কি বেশি বলতো ভাই? এদের হইতেছে তোমার যে জারণ বিভবটা বেশি। তাহলে এরা কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে -2s ইলেকট্রন, অথবা এই পাশে লিখলে Zn2 এর সাথে আমরা +2s ইলেকট্রন লিখতে পারি। ওকে, আচ্ছা, এখন দেখো আমার ক্যাথোড অর্ধকোষে কি ঘটবে ভাই, অর্থাৎ বিজারণ অর্ধকোষে আমার কি ঘটবে এটা আমরা দেখব। বিজারণ অর্ধকোষে আমাদের কি ঘটবে? দেখো আমাদের এই যেখানে কপার সালফেট আকারে আছে আর এখানে আমার কপার সলিড আকারে আছে এই তড়িৎদ্বারে, আর এই কপার সালফেটটা এখানে কপার 2+ একই সলিউশন আর সালফেট 2- সলিড আকারে আছে। তাহলে কপার 2+ টা মানে কি ভাই? কপার 2+ টা হচ্ছে দেখো সেই ইলেকট্রন ডেনসিটি বা ইলেকট্রন কমের মধ্যে আছে, তাহলে সেই কপার 2+ কি করবে?
সেই দুইটি ইলেকট্রন নিবে এবং সেটা কি হবে, কপার হবে। তাহলে একটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে এখানে এই যে জিঙ্ক থেকে ইলেকট্রন যাওয়ার ফলে সেই জিঙ্ক 2+ ক্রমান্বয়ে উৎপন্ন হচ্ছে। তার মানে এখানে হচ্ছে কি, এখানে ঘটতেছে আমাদের অবজারভেশন। এখান থেকে আমরা যেটা অবজার্ভ করতে পারি সেটা হচ্ছে অবজারভেশন। সেটা হলো আমরা দেখতে পাচ্ছি যে জিঙ্কটা কি ক্ষয় হচ্ছে, মানে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হচ্ছে। কারণ আমরা অ্যানোডে যেটাই রাখি না কেন, এখানে তো শুধু জিঙ্ক রেখেছি, এখানে অন্য যে কোনো সক্রিয় মৌল রাখলেও আমার কিরকম ক্ষয়ই হতো। তাহলে কি হচ্ছে, অ্যানোডে ক্ষয় হচ্ছে। ওকে, আচ্ছা অ্যানোডে কি বাড়তেছে, অ্যানোডে হচ্ছে আমার ক্যাটায়ন বাড়তেছে ভাই। অ্যানোডে আরেকটা জিনিস দেখো, অ্যানোডে আমার ক্ষয় হচ্ছে, আবার অ্যানোডে হইতেছে আমার আরেকটা ঘটনা কি, আরেকটা ঘটনা হচ্ছে ক্যাটায়নের ঘনমাত্রা বাড়ছে। ক্যাটায়নের ঘনমাত্রা বেড়ে যাচ্ছে অ্যানায়নের তুলনায়, ঠিক আছে। এটা সালফেটের তুলনায় জিঙ্ক 2+ অনেক বাড়তেছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি এই যে এটার জন্য কি হচ্ছে ভাই, জিঙ্ক সলিড ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এই যে এটা জিঙ্কটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, জিঙ্ক তো দিতেছে তাই না, এই যে এরকম হয়ে গেছে মনে করো। তাহলে এখানে কি জিঙ্ক সলিড অংশটা কি ক্ষয়প্রাপ্ত হচ্ছে, আর এখানে জিঙ্ক 2+ অংশ যেটা সেটা ক্রমান্বয়ে কি বাড়ছে। আচ্ছা আমাদের অবজারভেশন নাম্বার এটা 1। আচ্ছা অ্যানোডের জন্য আমরা ক্যাথোডের জন্য কি অবজারভেশনটা পাবো, দেখো ক্যাথোডের জন্য দেখো 2 নাম্বার অবজারভেশন নিচে দেখা যায় এই পর্যন্ত এটা। আচ্ছা ক্যাথোডের জন্য অবজারভেশন যেটা পাচ্ছি সেটা হচ্ছে দেখো কপার 2+, এখানে কপার 2+ ইলেকট্রন নিয়ে কপারে পরিণত হচ্ছে। তার মানে যত আয়ন অ্যাকুয়াস সলিউশনে ছিল সেটা এখানে কি করতেছে, জমা করতেছে। তার মানে মোট কথা আমি বলতে পারি যে কি বলে যে আমাদের অ্যানোডে ক্ষয় হচ্ছে, আর তাহলে ক্যাথোডে কি হচ্ছে, মোটা হচ্ছে বা জমতেছে। ক্যাথোডে জমা পড়ছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে কার হ্রাস হচ্ছে, দেখো এখানে যদি ক্যাটায়নের ঘনত্ব বাড়ে, ব্যাপারটা বুঝো, এখানে যদি ক্যাটায়নের ঘনত্ব বাড়ে, এখানে থাকা উৎপাদে থাকা মানে কি বাড়া, উৎপাদে থাকা মানে বাড়া, আর এই বিক্রিয়কে থাকা মানে কমা। তাহলে দেখো এখানে জিঙ্ক কমতেছে কপার বাড়তেছে, আর এখানে কি কপার 2+ কমতেছে কপার বাড়তেছে। দেখো সরি জিঙ্ক কমতেছে জিঙ্ক 2+ বাড়তেছে, ঠিক আছে, জিঙ্ক কমতেছে এটার আয়নটা বাড়তেছে, ঠিক আছে, উৎপাদে যেটা থাকবে সেটা উৎপন্ন হয় বা বাড়ে। আচ্ছা তাহলে এখান থেকে কপার 2+ কি হচ্ছে, কমতেছে, কপার 2+ কমতেছে, কপার বাড়তেছে। আচ্ছা কপার 2+ যদি কমে, তাহলে কপারের সাথে আছে কি সালফেট, তাহলে কপারের তুলনায় দেখো কপারের তুলনায় সালফেটটাও কি বেড়ে যাচ্ছে, ঠিক আছে। কারণ কপার তো অনেক কমে যাইতেছে, কপার হচ্ছে কি কমে যাইতেছে, কারণ কপারটা কি এই যে কপার 2+টা কি হচ্ছে, এই যে কপার 2+টা আমার কপার আকারে জমা পড়তেছে, ঠিক আছে। তার ফলে আমার কি হচ্ছে, কপার 2+ এর হ্রাস হচ্ছে, এখানে কপার 2+ কমে যাচ্ছে, আর এখানে কপারটা কি হচ্ছে ভাই, এই কপারটা বাড়তেছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে ভাই, আলটিমেটলি আমার ক্যাথোডে জমা পড়তেছে, আরেকটা জিনিস হইতেছে কি, ক্যাথোডে ক্যাটায়ন কমতেছে তুলনামূলক অ্যানায়ন বাড়ে। তাহলে আমার একটা জিনিস যদি বলি, অ্যানোডে বাড়ে ক্যাটায়ন, আর ক্যাথোডে বাড়ে আমার কি অ্যানায়ন বাড়তেছে। আমি এক কথায় যদি বলি, তাহলে অ্যানোডে আমার বাড়তেছে জিঙ্ক 2+, আর আমার ক্যাথোডে বাড়তেছে আমার কি সালফেট 2-, ঠিক আছে। তাহলে ক্যাথোডে আমার কি বাড়ে ভাই, ক্যাথোডে আমার ধরো কপার 2+ কমে, এরপরে আমার বাড়ে এটা কি ভাই, সালফেট 2-। তাহলে এই যে আমার এক ধরনের কম বেশি এরকম দেখা দিয়েছে, এটা আলটিমেটলি ভাই কি হবে বলতো, এটা আলটিমেটলি তো আমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিবে না, ঠিক আছে। একটু দেখি তোমাদের কমেন্ট এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, এগুলো 9 10 এর বেসিক এই পর্যন্ত ভাইয়া একাধিক কি বলতেছো ভাইয়া, একাধিক আয়নের মধ্যে কোন একটি আয়ন আগে তড়িৎদ্বারে যাওয়ার জন্য যে নিয়ামকগুলো কাজ করে এগুলো একটু সংক্ষেপে আলোচনা করি আরেকবার। এটা তো বলছি ভাইয়া 3টা জিনিস কাজ করে, তুমি ক্লাসটি একটু দেখিও, নাপুর আলী প্রধান ক্লাসটি একটু দেখিও, তারই হবে। তোমরা ক্লাসে তো কম নন কেন ভাই,
আশা করি বুঝতে পেরেছো। এই পর্যন্ত ক্লিয়ার ভাইয়া? এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা দেখো, তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি। দেখো এই পর্যন্ত আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। দেখো এখন কথা হচ্ছে, এখন যেটা আমরা বুঝাইতে চাচ্ছি এখানে একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে যে এই যে আমাদের ফ্যাক্টটা ঘটতেছে, জিঙ্ক 2 প্লাসে রূপান্তর হচ্ছে আর কপার 2 প্লাসটা কপারে যাচ্ছে, ঠিক আছে। এই যে আমার ফ্যাক্টটা ঘটতেছে, এখানে আমার তো জিঙ্ক 2 প্লাস অনেক বাড়ছে, বাট কপার জিঙ্কটা কমে যাচ্ছে। তার মানে এখানে আমার ধনাত্মক চার্জ বাড়ে, ধনাত্মক বা ক্যাটায়ন বাড়তেছে, ধনাত্মক। আচ্ছা, তাহলে এখানে বাড়ে কি, আমার ঋণাত্মক বাড়তেছে, এইদিকে ঋণাত্মক বা অ্যানায়ন বাড়ে, অ্যানোডে অ্যানায়ন বাড়তেছে, অ্যানায়ন বাড়ে। তাহলে এখন এইভাবে যদি বাড়তে থাকে, একটাকে থুই আরেকটা বাড়তে থাকে, তাহলে এখানে কিন্তু নিরবিচ্ছিন্নতা আর থাকে না। তাহলে আমি যদি নিরবিচ্ছিন্নভাবে, ধরো তুমি ফোন ইউজ করতেছে হুট করে অফ হয়ে গেছে, তাহলে হইলো? তাহলে ক্লাস করতে পারলাম না, করতে পারলাম না। তাই এটার জন্য আমরা কি ইউজ করব? আমরা এক ধরনের লবণাশিতু ইউজ করব। কি ইউজ করব ভাই? লবণাশিতু। চলো আমরা এই লবণাশিতুটা দেখব। লবণাশিতুটা দেখার পরে আস্তে আস্তে আমরা কোষ বিক্রিয়াতে আসবো এবং হচ্ছে আরো একটু ডিটেইলস কনসেপ্টে যাব। প্রথমত যে লবণাশিতু জিনিসটা কি, দেখো আমি একটু এটা মুছে দিতেছি। দেখো আমার লবণাশিতু ফ্যাক্টটা কি, দেখো লবণাশিতু ফ্যাক্টটা কি, এই যে দেখো এখানে ছিল আমার অ্যানোড, এখানে এটা যদি লবণাশিতু দিই এটার সাথে এটা এরকম, এবং এই যে আমার এরকম, এবং এখানে আমার গোল দেখো। ফ্যাক্টটা, তাহলে ফ্যাক্টটা বুঝো। আমার একটা ফ্যাক্ট বুঝো, এই লবণাশিতুতে যাওয়ার আগে আমার একটা জিনিস মিসিং হয়ে গেছে, সেই জিনিসটা একটু বলি। দেখো আমার এই জিঙ্কটা যখন ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তখন জিঙ্ক 2 প্লাস, দেখো এটা কি হয়ে গেছে ভাই, আমার প্লাস হয়ে গেছে, সরি জিঙ্কটা যখন আমার কি করছে, ইলেকট্রন ছেড়ে দিয়েছে, দেখো তখন এই যে জিঙ্ক ছিল সলিড, সে কি করেছে, জিঙ্ক 2 প্লাস হয়েছে এবং প্লাস টুয়াইস ইলেকট্রন হয়েছে, তাই না? তাহলে দেখো যে আমার কি করছে, জিঙ্ক 2 প্লাস, এই যে জিঙ্কটা আমার কি করছে, জিঙ্ক 2 প্লাস হয়ে সে টুয়াইস ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, বা আমি এখান থেকে দেখাইতে গেলে জিঙ্ক টুয়াইস ইলেকট্রন দেন হইতেছে আমার জিঙ্ক 2 প্লাস, তাই না? তাহলে ব্যাপারটা বুঝো, এই যে আমার জিঙ্কটা জিঙ্ক 2 প্লাস হয়ে গেছে, সেখানে কি দুইটা ইলেকট্রন রেখে, তার মানে আমার এখানে অ্যানোডটা কি হয়ে গেছে ভাই, মাইনাস হয়ে গেছে। অর্থাৎ এই যে আমার জিঙ্কটা, আমার জিঙ্ক 2 প্লাস হয়েছে আর তার ইলেকট্রনটাকে অ্যানোডে রেখে দিয়েছে, ঠিক আছে। কারণ জিঙ্ক 2 প্লাস তো মুক্ত হচ্ছে, আর জিঙ্ক 2 প্লাস এর ইলেকট্রনটা কোথায় রেখে এসেছে ভাই, এই যে আমার অ্যানোড দণ্ডে রেখেছে। তাহলে এখানে কি আমার ইলেকট্রনের অংশটা বেশি, তাহলে এই ইলেকট্রনটা কি করবে, এখান থেকে আবার এই দিকে যাবে, গিয়ে কি করবে, আমার এই তড়িৎদ্বারে যাবে। এখন দেখো এই তড়িৎদ্বারের ক্ষেত্রে আমার কপার 2 প্লাস, দেখো এটা তো একটা কপার দণ্ড, ঠিক আছে, এখানে কপার দণ্ড, এখানে আমার কি আছে, কপার 2 প্লাস আছে, এই কপার 2 প্লাস, এই যে কপার 2 প্লাস, সে আগে থেকে এখানে এসে কি ওয়েট করতেছে, ইলেকট্রন তো নির্বিচ্ছিন্নভাবে যেন আসে। তাহলে কপার 2 প্লাস এখানে ওয়েট করা মানে কি, আমার ক্যাথোডটা এখানে কি প্লাস হয়ে যাওয়া, তাহলে কপার 2 প্লাস টুয়াইস ইলেকট্রন, অর্থাৎ এটা ইলেকট্রনটা যখন আসে তখনই এটা কি কপার আকারে এটার উপর জমা করতেছে, তাই তো নাকি? এখন ফ্যাক্টটা বুঝো, ফ্যাক্টটা হচ্ছে এখানে আমার ইলেকট্রন কই থেকে কই যাচ্ছে, দেখো ইলেকট্রন যাচ্ছে আমার অ্যানোড থেকে ক্যাথোডে, দেখো এই যে অ্যানোড থেকে ক্যাথোডে যাচ্ছে ইলেকট্রন। তাহলে আমার বিদ্যুৎ প্রবাহটা কই থেকে কই ঘটবে, অবশ্যই ক্যাথোড থেকে অ্যানোডের দিক ঘটবে। কারণ আমরা জানি যে বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে দেখো এখানে যেমন হইতেছে আমার মাইনাস হচ্ছে, মাইনাস, অর্থাৎ আমরা জানি যে দিকে ইলেকট্রন প্রবাহিত হয় তার বিপরীত দিকে কি হয় ভাই, বিদ্যুৎ প্রবাহিত হয়। আমার একাধিক ঘনত্বের মাইনাস অংশ থেকে আমার কম অংশের মাইনাসের কাছে কে গেছে ভাই, ইলেকট্রন গেছে।
তাহলে আমার ইলেকট্রনের প্রবাহ যদি অ্যানোড থেকে ক্যাথোডে হয় তাহলে ওই বিদ্যুতের প্রবাহটা কি হবে ক্যাথোড থেকে অ্যানোডে হবে। তাহলে দেখো যে বিদ্যুৎ প্রবাহটা কি হবে, বিদ্যুৎ প্রবাহ কি হবে ভাই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে হবে। ওকে, এটা আমরা বুঝতে পেরেছি আশা করি। আরেকটা জিনিস আমরা জানি যে বিদ্যুৎ প্রবাহ কখন হয়, কি হয় কখন হয় ভাই, আমরা জানি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে বিদ্যুৎ প্রবাহিত হয়। এখন দেখো এখানে কি দেখো এটা মাইনাস 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 মাইনাস, এখানে অ্যানোডটা কি মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোডটা আমার হইতেছে অ্যানোড কি হচ্ছে মাইনাস, অ্যানোড মাইনাস, অ্যানোড কি হইতেছে মাইনাস, আর মাইনাস মানে কি এটা, এটা কি ভাই এটা হচ্ছে নিম্ন বিভব, নিম্ন বিভব। আচ্ছা, আর তড়িৎ রাসায়নিক ক্ষেত্রে আমার ক্যাথোডটা যেটা হচ্ছে ক্যাথোড সেটা কি হচ্ছে ভাই প্লাস প্লাস, আর প্লাস মানে কি হইতেছে ভাই প্লাস হচ্ছে সেটা উচ্চ বিভব। ঠিক আছে, তাহলে আমি ভালো করে বুঝতে পারছি যে বিদ্যুৎটা সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়, অর্থাৎ এই দুইটার মধ্যে বিভব পার্থক্য যখন সৃষ্টি হয় তখন এখানে কি হয় দিমাগ কি বাতি জ্বলে যায়, এই যে বাতি জ্বলে। ঠিক আছে, বিভব পার্থক্য থেকে আমরা কি জানি V = আমরা কি জানি ভাই W/Q, তাই না, আমরা এটা হচ্ছে জানি। ওকে, তো যাই হোক এটা হচ্ছে আমরা জানি। তো এখানে হইতেছে আমরা এখানে অর্থাৎ লাইটটা জ্বলে উঠে বা এখানে আমরা বিদ্যুৎটা প্রডিউস পাই। ওকে, এই পর্যন্ত বুঝছি কনসেপ্ট। ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়। গুড, কমেন্টে রিপ্লাই কি বলতেছে, আমি কেমিস্ট্রি সব এক্সামের আগে এটা আনসার করতে আচ্ছা দেখো, আচ্ছা লবণের সেতুর ফ্যাক্টটা দেখো আমরা খুব ভালো করে আজকে জানবো, 9 10 এর বা তোমাদের 8 9 10 এ তো হচ্ছে খুব ভালো করে জানবা না তোমরা ফ্যাক্টটা। দেখো তার মানে আমরা যদি খুব ভালোভাবে জানি সেটা হচ্ছে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে জিন ক্ষয় হচ্ছে, জিন 2+ বাড়তেছে, অর্থাৎ অ্যানোডে ক্যাটায়ন বাড়ে, সোজা সাপটা জিন 2+ বাড়ে, আর এখানে কি বাড়ে সালফেট বাড়ে। ঠিক আছে, এখন এই যে তোমার নিরবিচ্ছিন্নভাবে আমরা বিদ্যুৎ তখন পাইতাম না, এই নিরবিচ্ছিন্ন হুট করে একটা এইদিকে জিঙ্ক চলে যাইতেছে, আবার জিঙ্ক 2+ বাড়তেছে, আবার এইদিকে কপার 2+ কমে যাচ্ছে, সালফেট অংশ বাড়ছে, যার ফলে অবশিষ্ট অংশে দেখা যাচ্ছে লাইটটা আমাদের ঠিকঠাক ভাবে বেশিক্ষণ থাকতো না। ঠিক আছে, এটার জন্য আমরা কি করি, আমরা একটা ইউ আকৃতির লবণা সেতু ব্যবহার করি। ঠিক আছে, এই ডাটাগুলো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন ইউ আকৃতির যে লবণা সেতুটা ব্যবহার করি সেখানে কি ঘটে সেটা একটু আমরা এটা সম্পর্কে আগে একটু জেনে নিব যে লবণা সেতুর ধর্মটা কেমন। এই লবণা সেতুটা মনে রাখবা, লবণা সেতুতে এটা অবশ্যই কাচের অথবা প্লাস্টিকের যেটাই হোক না কেন এইগুলো হচ্ছে তুলা দিয়ে আটকানো থাকে, তুলা দিয়ে আটকানো থাকে, আটকানো থাকে। ঠিক আছে, দেখ তুলা দিয়ে আটকানো থাকে। দ্বিতীয়ত হচ্ছে ফ্যাক্ট নাম্বার 1, অর্থাৎ এখানে আমরা তুলা দিয়ে আটকিয়ে দিয়েছি, অর্থাৎ এখানে আমরা ডিরেক্ট তরল আমরা আয়ন বিনিময় করি। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয়ত এখানে আমার তড়িৎ বিশ্লেষ্য কোষ হিসেবে অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আমরা কি ব্যবহার করি, পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করি, পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করি, তারপর সোডিয়াম নাইট্রেট ব্যবহার করতে পারি, আবার অ্যামোনিয়াম ক্লোরাইড আমরা ব্যবহার করতে পারি। আমরা এগুলা ডিরেক্ট ব্যবহার করি না, কারণ এর ডিরেক্ট ব্যবহার করলে এটা ডিরেক্ট পড়ে যাবে, ধরো অর্থাৎ আয়নদেরকে আলাদা করতে পারবো না। ব্যবহার করেছি ডিরেক্ট ফুট করে পড়ে যাবে, তাহলে এদেরকে কি করতে হবে ভাই, এরা ধরো অ্যাকোয়াস সলিউশন আছে, ধরো সাপোজ দে আর অন অ্যাকোয়াস সলিউশন, এদেরকে ভাই এগার অথবা জিলেটিন, ভাই কি ভাই জিলেটিন অথবা সামুদ্রিক শৈবাল, তৈলাক্ত যেগুলো, হ্যাঁ শৈবাল, এই তিনটার মধ্যে যে কোনো একটি দিয়ে আমরা কি করব, এদেরকে এটাতে রেখে হিট দেব। কি দেব ভাই, হিট দেব। ভাই হিট দিলে কি হবে, আমার এই পটাশিয়াম প্লাস হবে আর নাইট্রেট মাইনাস হবে, কে প্লাস হবে, এটার ক্ষেত্রে কে প্লাস হবে, আর কি হবে ভাই ক্লোরিন মাইনাস, সরি হ্যাঁ ক্লোরাইড মাইনাস বা ক্লোরাইড আয়ন, এখানে পটাশিয়াম ক্যাটায়ন আর এটা ক্লোরাইডের আয়ন অংশ। তাহলে দেখো এখানে যেহেতু আমার ধনাত্মক বাড়তেছে
আমি যদি এখানে KCl ঢালি তাহলে আমার এই ক্লোরাইড অংশ অবশ্যই আমার এই দিকে আসার ট্রাই করবে, যেহেতু আমার এখানে ধনাত্মক বেশি, তাহলে ঋণাত্মক অংশ এসে কি করবে, এটাকে ভারসাম্য রক্ষার্থে এই দিক চলে আসবে। আবার দেখো যেহেতু আমার এখানে আমার অ্যানায়ন অংশ বেশি বা সালফেট অংশ বেশি, তাহলে অবশ্যই আমি কেটা যখন ব্যবহার করছি বা পটাশিয়াম, সেটা প্লাস অংশ আমার এই দিকে আসবে। এই পর্যন্ত বুঝতে পারছি আশা করি। তাহলে দেখো এরা এসে কি করবে, ব্যাপারটা আগে বুঝো। এরা এসে কি করবে দেখো, প্রথমত এরা এসে কখনো এদের মাঝে বিক্রিয়া দিবে না, কোনো বিক্রিয়া দিবে না, কোনো বিক্রিয়া দিবে না। অর্থাৎ এই যে জিঙ্কের সাথে বা কপারের সাথে বা কোনো তড়িৎ বিশ্লেষের সাথে এরা ইন্টারনালি কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। প্রথম কথা নাম্বার 1, করবে না। কথা নাম্বার 1। কথা নাম্বার 2, এরা কি করবে, আয়ন বিনিময় করে, আয়ন বিনিময় করে তারা ভারসাম্য, আয়নের ভারসাম্য রক্ষা করবে। আয়নের ভারসাম্য রক্ষা করবে। হ্যাঁ, কিভাবে আয়নের ভারসাম্য রক্ষা করবে দেখো ভাইয়া, এখানে জিঙ্ক 2+ কমে যাচ্ছে, এখানে জিঙ্ক 2+ বেড়ে যাচ্ছে, জিঙ্ক কমে যাচ্ছে, আবার তুলনামূলক সালফেট আয়ন যেটা সেটা কমে যাচ্ছে। তাহলে আমার নিরবিচ্ছিন্নভাবে জিঙ্ক 2+ কে রাখার জন্য আমার এখানে কি আসতেছে ভাই, কপার ক্লোরাইড মাইনাস বা ক্লোরাইড আয়ন আসছে, যার ফলে সালফেটের যে ঋণাত্মক বা এটা যে জিঙ্ক 2+ এর সাথে সাথে আমার ক্লোরাইড মাইনাসও সাথে সাথে উৎপন্ন হচ্ছে। আলটিমেটলি কি হয় ভাই, আলটিমেটলি এখানে একটা ভারসাম্য বজায় থাকে, ভারসাম্য বজায় থাকে, অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়নের একটা ভারসাম্য বজায় থাকে। আচ্ছা, এই দিক দেখো, এই দিক কি ঘটে, এটি একটু মুছে দিচ্ছি। এই দিকের মধ্যে যেটা ক্যাথোড প্রান্তটা আছে, এখানে আমার দেখতে পাচ্ছি যেটা যে কপার 2+ কমে যাচ্ছে, কপার বেড়ে যাচ্ছে সলিড আকারে, আর সালফেট অংশ কমে যাচ্ছে। তাহলে এখানে ভাই কমতেছে কোনটা দেখো, আমার কমতেছে হচ্ছে কপার 2+, দেখো হ্যাঁ কপার 2+ কমতেছে, আমার কপারটা কি হইতেছে, বাড়তেছে, সরি সালফেট অংশটা বাড়তেছে, কপার 2+ টা কমতেছে, কারণ কপার 2+ ইলেকট্রন নিয়ে তো কপার হচ্ছে। তাহলে এখানে ক্যাটায়ন কমতেছে, আমার অ্যানায়নটা বাড়ছে। তাহলে অবশ্যই এখানে অ্যানায়ন যেহেতু বাড়ছে, তাহলে এই অ্যানায়ন বাড়ার সাথে সাথে আমার কি আনতে হবে, কোন একটা ক্যাটায়ন আনতে হবে, যেন তাদের মধ্যে একটা ভারসাম্য বজায় থাকে। ঠিক আছে, তাদের মধ্যে যখন ভারসাম্যটা বজায় থাকবে, এটা এবং এটার রেট অফ রিঅ্যাকশন বা রেট অফ যে হচ্ছে পরিব্যক্তি, যেটা ডিফিউশন যদি আমরা বলি, যখন এরকম আয়নের বিনিময় ভারসাম্যটা থাকবে, তখনই আমার লাইটটা নিরবিচ্ছিন্নভাবে জ্বলতে থাকবে। তাহলে আমাদের এই যে আমার লবণার সেতু ব্যবহারের মূল উদ্দেশ্যটা কি ভাই, নিরবিচ্ছিন্নতা। ঠিক আছে, উদ্দেশ্যটা কি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার উদ্দেশ্য। ঠিক আছে, মূল উদ্দেশ্য। ওকে, এই পর্যন্ত বুঝতে পেরেছি। আচ্ছা, সালফেট সম্ভবত অপরিবর্তিত ভাই। দেখো সালফেট বাড়া মানে সালফেটটা তো অপরিবর্তিত আছে, এখানে কপার, এই যে তোমার কপার 2+ এর তুলনায় বেড়ে যাও, আমি একটা আরেকটা তুলনায় বলতেছি, এখানে আপেক্ষিকভাবে সালফেট কিন্তু বেশি। সালফেট যদিও ডিরেক্ট উৎপন্ন হচ্ছে না, কিন্তু দেখো কপার 2+ যখন কমে যাচ্ছে, তখন কি ভাই, অবশ্যই আমার সালফেট এটা আপেক্ষিকভাবে এই অংশটা আমার বেশি। বুঝতে পেরেছি ব্যাপারটা? ওকে, দেখো তাহলে এই হচ্ছে কি আমার এই যে আমার সম্পূর্ণ অংশটা হচ্ছে আমার তড়িৎ রাসায়নিক কোষের পরিপূর্ণ একটা বেসিক। এখন আমরা দুইটা জিনিস, একটা নতুন জিনিস জানবো, সেটা কি একেবারে নতুন জিনিস, সেটা আমরা জানবো। দেখো আমরা একটু আরেকবার নতুন করে আঁকবো, যেন তোমরা খুব ভালো করে বুঝো। দুইটা জিনিস অবশ্যই বুঝতে হবে। দেখো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু জানাও, তার মধ্যে একটু আমি এঁকে নিই, তারপর তোমাদের কমেন্টগুলো দেখবো। এটা কি ছিল ভাই, অ্যানোড ছিল সাপোজ,
এটা ছিল ক্যাথোড। এখানে আমার যেটা হয়েছে, আমি এখন একত্র করব না, আমি আলাদা আলাদা রাখবো, ঠিক আছে। এখানে আমার জিঙ্কটা কি হয়েছে, জিঙ্ক 2+ হয়েছে, অর্থাৎ এই যে জিঙ্কটা আমার দ্রবণে দ্রবীভূত হয়েছে, অর্থাৎ সলিড থেকে কি হয়েছে, দ্রবীভূত হয়েছে, দ্রবীভূত হয়েছে, দ্রবীভূত হয়েছে। আচ্ছা, এখানে আমার কপার 2+টা আমার এখানে গিয়েছে, তাই না? কপার 2+টা সে 2টা ইলেকট্রন গ্রহণ করে সে কপারে রূপান্তর হয়েছে। তার মানে কপার 2+ অর্থাৎ দ্রবণ থেকে আমার তড়িৎ দ্বারে গিয়েছে, তড়িৎ দ্বারে গিয়েছে। ওকে, এই দুইটা ফ্যাক্টর আমরা বুঝছি, এই দুইটা ফ্যাক্টর নিয়ে একটা কথা বলবো, ঠিক আছে। তার আগে একটু দেখি তোমরা কি বুঝতে পারছো কিনা, তার আগে দেখি তোমরা এই পর্যন্ত সবকিছু বুঝতে পারছো কিনা। কি বলতেছো, এই প্রশ্ন কি বলছো বলো? এখানে কি আয়ন কন্টিনিউয়াস থাকলেই হবে? হ্যাঁ ভাই, আয়নটা যদি চারিদিকে হচ্ছে ব্যালেন্সটা থাকে তাহলেই হবে, ঠিক আছে। আয়নটা চারিদিকে ব্যালেন্স থাকলেই সেটা ঠিক হয়ে যাবে। ওকে, এখন দেখো আমরা দুইটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে এটা ছুটে গেছে, দেখো যে একটু জাস্ট যে এখানে দেখো জিঙ্ক তড়িৎ দ্বার থেকে আমার জিঙ্ক 2+ এ দ্রবীভূত হয়েছে। এই যে জিঙ্কটা জিঙ্ক 2+ এ দ্রবীভূত হয়েছে, অর্থাৎ দ্রবীভূত হওয়ার জন্য একটা কি প্রেসার ক্রিয়েট করেছে। এই প্রেসার ক্রিয়েট করার যেটা বলি সেটা হচ্ছে দ্রবণ থেকে, অর্থাৎ এটা সলিড থেকে আমার দ্রবণে দ্রবীভূত হয়েছে, অর্থাৎ তড়িৎ দ্বার থেকে আমার দ্রবণে দ্রবীভূত হওয়ার জন্য যে প্রেসারটা দেয় এটাকে আমি বলি সলিউশন প্রেসার, সলিউশন প্রেসার, যেটা ইংলিশে হচ্ছে, বাংলাতে হচ্ছে প্রায় দ্রবণ চাপ। ওকে, আচ্ছা, আর আমি যদি কোন একটা আয়ন, এই যে কপার 2+টা আমার দ্রবণ থেকে আমার দ্রবতে গিয়ে, অর্থাৎ দেখো দ্রবণ থেকে ক্যাথোডে গিয়ে জমা হয়েছে, এই জমা হওয়ার জন্য যে প্রেসার ক্রিয়েট করেছে, এই প্রেসারকে বলি আমরা কি বলো? এই প্রেসারকে বলি হইতেছে আমরা অভিস্রবণ প্রেসার, অভিস্রবণ চাপ, অভিস্রবণ চাপ। দেখো তাহলে সলিউশন চাপ এখানে বুঝতে পারছি, দেখো এখানে তো সালফেটও ছিল, তাহলে সালফেটও কি এখানে প্রবেশ করার ট্রাই করেছে, কিন্তু পারেনি কেন? পারেনি হচ্ছে এখানে আমরা জিঙ্কটা কি করবে, দিল, অর্থাৎ জিঙ্কটা এখানে, অর্থাৎ জিঙ্ক যে বন্ধটা সে হচ্ছে জারণ বিক্রিয়া দিবে। তার মানে আমরা বুঝতে পারছি যে জিঙ্ক জারণ বিক্রিয়া দিয়ে এসে জিঙ্ক 2+ হওয়া মানে এখানে তার সলিউশন প্রেসারটা বেশি। তার মানে এখানে ক্যাটায়নে আমরা সলিউশন প্রেসারটা আমরা কি পাচ্ছি, সলিউশন প্রেসারটা পাচ্ছি যখন কোন একটা তড়িৎ দ্বার একটি তড়িৎ কোষের একটি অংশের সাথে জড়িত থাকবে, তখন সেই তড়িৎ দ্বার দ্রবণে দ্রবীভূত হওয়ার জন্য যে প্রেসারটা ক্রিয়েট করে তাকে বলতেছি আমি সলিউশন প্রেসার। তাহলে আমি তড়িৎ দ্বার থেকে দ্রবণে কি দ্রবীভূত হওয়ার জন্য যে প্রেসারটা তাকে বলতেছি সলিউশন প্রেসার। আমরা ধরে নিচ্ছি এটাকে PA ধরি, ঠিক আছে, সলিউশন প্রেসারটা আমরা PS ধরি, ঠিক আছে, PS, ঠিক আছে। আচ্ছা, আর আমরা অভিস্রবণ প্রেসারটা কি? অভিস্রবণ প্রেসারটা হচ্ছে আমার এই যে দ্রবক বা এই যে দ্রাবক আছে বা তড়িৎ বিশ্লেষ্য আছে, সে এই যে এখান থেকে ধরো, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য থেকে আমার তড়িৎ দ্বারে দ্রব আকারে চলে যাওয়া বা এটার ভিতরে প্রবেশের জন্য যে প্রেসারটা দেয় তাকে আমি বলতেছি অভিস্রবণ প্রেসার, অভিস্রবণ চাপ। তাহলে আমার অ্যানোড দণ্ডে আমার কি বেশি বলতো? অ্যানোড দণ্ডে আমার হচ্ছে সলিউশন প্রেসার বেশি। দ্যাট মিন্স অ্যানোড দণ্ডের ক্ষেত্রে অবশ্যই জিঙ্কটা জিঙ্ক 2+ এ রূপান্তরিত হওয়ার টেন্ডেন্সিটা বেশি। তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি অ্যানোড দণ্ডের ক্ষেত্রে যে সলিউশন প্রেসার অ্যানোডের ক্ষেত্রে
দেখো অ্যানোডের ক্ষেত্রে কি হয়েছে ভাই, সলিউশন প্রেসার ইজ গ্রেটার দেন কি আমার ওই যে অভিস্রবণটা বা দ্রবণ চাপ ইজ গ্রেটার দেন কি ভাই অভিস্রবণ চাপ, এটা একটা কথা। আর ক্যাথোডে কি হচ্ছে ভাই, ক্যাথোডে হচ্ছে অভিস্রবণ চাপ ইজ গ্রেটার দেন দ্রবণ চাপ। এটা হয়েছে বলেই তো এই যে আমার জিঙ্কটা জিঙ্ক 2 প্লাস হয়েছে, অর্থাৎ জিঙ্কটা জিঙ্ক 2 প্লাস, অর্থাৎ একটা তড়িৎদ্বার যখন তড়িৎ কোষে আছে, কোষের সাথে সংযুক্ত আছে, তখন সেই তড়িৎদ্বারটা দ্রবণে দ্রবীভূত হওয়ার জন্য যে প্রেসার ক্রিয়েট করে তাকে আমরা বলতেছি সলিউশন প্রেসার। তাহলে এখানে যেহেতু জিঙ্ক 2 প্লাস দ্রবীভূত হয়েছে, তার মানে তার প্রেসারটা বা তার যে টেন্ডেন্সিটা সেটা বেশি ছিল, ঠিক আছে। তার মানে অ্যানোডে কি বেশি ভাই, সলিউশন প্রেসার বেশি, আর ক্যাথোডে কি বেশি ভাই, অভিস্রবণ প্রেসার বেশি। সবকিছুর মূলে কি আছে ভাই, সবকিছুর মূলে আসে এই যে এদের তড়িৎ, এই যে তোমার ধাতু হইতেছে সক্রিয়তা। মূল কথা হচ্ছে এখানে জিঙ্কের সক্রিয়তা অনেক বেশি, যার ফলে সে ইলেকট্রন ত্যাগ করতে খুবই অভ্যস্ত, এবং ইলেকট্রন ত্যাগ করে সেটা জিঙ্ক 2 প্লাস আকারে তড়িৎ বিশ্লেষে সেটা জমা হয়, এবং ফলশ্রুতিতে আমরা বলতে পারি যে সলিউশন প্রেসারটা আমার অ্যানোডে বেশি, আর অভিস্রবণ প্রেসারটা আমার কার বেশি, কোথায় বেশি, ক্যাথোডে। এই পর্যন্ত বুঝতে পেরেছি ভাইয়া? ওকে, এই পর্যন্ত বুঝতে পেরেছি, ক্লিয়ার ভাইয়া? ভাই একবার ডিটেইলস পড়াচ্ছি ভাই তোমাদের, একেবারে ডিটেইলস পড়াচ্ছি যেন তোমরা ভুল না করো, ঠিক আছে? দেখ ভাইয়া এই প্রেসারটা কি মেজার করা যায়? ভাইয়া এটা হচ্ছে পরীক্ষা নিয়ম। দেখো এটা হচ্ছে ধরো এটা হচ্ছে মেজার করা যায়, আই রিপিট এটা মেজার করা যায়, এক একটার জন্য এক এক রকম। তোমাদের বইয়ে ডিরেক্ট এই প্রেসারটা দেওয়া নাই, বাট তোমাদের বোঝানোর জন্য আমি বুঝিয়েছি যে কোনটা সলিউশন প্রেসার আর কোনটা হচ্ছে অভিস্রবণ প্রেসার। এটা মেজার করা যায়, এটা মেজার করা যায়, সমস্যা নাই। ওকে দেখো, তাহলে এটা আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো যেহেতু হচ্ছে কি আমার জিঙ্কের কি হচ্ছে এখানে, দেখো আলটিমেটলি দেখো আমার এখানে জিঙ্ক দ্বন্দ্বটা জারণ ঘটতেছে। জিঙ্ক দ্বন্দ্বটা আমি এই প্রান্তের যদি বিক্রিয়াটা দেখি, অর্থাৎ জারণ কোষের বিক্রিয়া দেখি, জারণ অর্ধকোষে যেটা ঘটে, জিঙ্কটা জিঙ্ক 2 প্লাস হয়, আর বিজারণ অর্ধতে কি হচ্ছে, কপার 2 প্লাসটা কি হয়েছে ভাই, কপার হয়েছে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে এদেরকে যদি আমি কোষ বিক্রিয়াতে লিখতে চাই, কোষ বিক্রিয়া, দেখো কোষ বিক্রিয়াতে যদি লিখতে চাই তাহলে কি হবে পাই, এই জিঙ্কটাকে জিঙ্ক 2 প্লাস লেখার জন্য সুন্দর করে আমি এইভাবে লিখব, জিঙ্ক, এই যে আমি স্ল্যাশ দিব, তারপর জিঙ্ক 2 প্লাস, এই যে বিক্রিয়াটা আমি মনে করি এইভাবে লিখছি, ঠিক আছে। আচ্ছা, তারপর এই যে এটা দ্বারা আমি বুঝতে পারছি যে আগে 0 ছিল, হয়েছে 2 প্লাস, তার মানে এটা কি ভাই, এটা দ্বারা জিঙ্কের জারণ বিভব বোঝাচ্ছে, জারণ বিভব বোঝাচ্ছে। আচ্ছা, তারপর মনে করো কপার 2 প্লাস, এটাকে যদি লিখতে চাই তাহলে কি হবে, কপার 2 প্লাস কপার, ঠিক আছে। এটা হচ্ছে বিজারণ বিভব, বিজারণ অর্ধকোষের প্রতীক, এটা হচ্ছে জারণ অর্ধকোষের প্রতীক, এটা হচ্ছে বিজারণ অর্ধকোষের প্রতীক, কোষ বা বিজারণ বিভব আমরা এটাকে দিয়ে বুঝাই। এখন দেখো যে পুরা কোষের যদি আমি প্রকাশ ভূমিটা করতে চাই তাহলে সেটা কিভাবে করব, দেখো এই পুরা কোষটাকে কি দিয়ে সংযুক্ত করছি ভাই, লবণ আর সেতু দিয়ে একটা সংযুক্ত করি, লবণ আর সেতু দিয়ে সংযুক্ত করি, তাহলে সেক্ষেত্রে আমি এটার প্রকাশটা এইভাবে ঘটাবো, জিঙ্ক 2 প্লাস, এই যে আমরা কি দিব, একটা লবণ আর সেতু দিব, তারপর কপার 2 প্লাস কপার, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন অনেক বেশি আসে, ঠিক আছে। তাহলে আমি তোমাদের একটা প্রশ্ন দিই যে ম্যাগনেসিয়াম ও কপার এ জারণ বিভব কোনটি, ঠিক আছে। দেখ প্রথম কথা, ম্যাগনেসিয়াম কোনটি সঠিক, কিন্তু অবশ্যই মনে রাখবা জারণ যে দিতে পারে সেটা কিন্তু সঠিক। প্রথম অপশন ম্যাগনেসিয়াম 2 প্লাস,
ম্যাগনেসিয়াম। দ্বিতীয় অপশন কপার 2 প্লাস কপার, আচ্ছা ভালো কথা। তৃতীয় অপশন কপার 2 প্লাস। চতুর্থ অপশন ম্যাগনেসিয়াম 2 প্লাস। কোনটা অপশন হবে বলো, এটা প্রশ্ন। জারণ বিভব কোনটি বোঝায়, বা জারণ অর্ধকোষ কোনটিকে বোঝাচ্ছে? জারণ অর্ধকোষ হিসেবে কোনটি কাজ করবে? ধরো জারণ অর্ধকোষ হিসেবে, অর্ধকোষ ম্যাগনেসিয়াম এবং কপার এর মধ্যে, ধরো এর মধ্যে জারণ অর্ধকোষ হিসেবে কোনটি কাজ করবে? উত্তর দাও, কোনটি হবে বলো তো ভাইয়া? গুড গুড, নৌশিহানি তো ইয়ার আমি দিয়ে দিছো, গুড, তোমরা তো পারতেছো, গুড আই, ঠিক আছে, এই তো পারতেছো। দেখো অবশ্যই ম্যাগনেসিয়াম হবে। কেন বলো তো? কারণ হচ্ছে আমরা কি জানি ম্যাগনেসিয়ামের জারণ বিভবটা বেশি, এবং এই জারণ বিভব প্রকাশের জন্য এখানে 0 থাকবে, তারপর এটা 2 প্লাস হবে। তো আশা করি এটা কি বুঝতে পেরেছো। আচ্ছা আমরা আরো কিছু দিই। ধরো দেখো যে দেখো একটা জিনিস, দেখো জিঙ্ক 2 প্লাস। একটা জিনিস মনে রাখো যে জিঙ্ক 2 প্লাস এর যদি হইতেছে চিহ্নটা প্লাস ভিই হয়, মনে রাখবো অবশ্যই এটাকে যদি আমি বিজারণ বিভব আকারে লিখতে চাই সাপোজ, তাহলে অবশ্যই এটা হবে মাইনাস ভিই, ঠিক আছে। আচ্ছা সেম টু সেম কপার, ধরো কপার 2 প্লাস আছে, কপারের তো সাধারণত বিজারণ বিভব হয়, কপারের চিহ্নটা ধরো আমরা রেখেছি প্লাস চিহ্ন, ঠিক আছে। এটা হচ্ছে কি কপারের বিজারণ বিভব, তো হচ্ছে এটা জারণ। এখন দেখো এটাকে আমি উল্টায় যদি লিখতে চাই, উল্টানো পসিবল, সেই রুলসটাকে হচ্ছে কপার 2 প্লাস। তাহলে তখন কি হবে দেখো, এটা তো বিজারণ, কারণ আগে আয়ন ছিল, তখন ধনাত্মক চার্জ কমেছে। তাহলে দেখো ব্যাপারটা এখানে কি হবে, প্লাস আমার ভিই হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার মোটামুটি কনসেপ্ট। এখন এই কনসেপ্ট থেকে আমি যদি বলি যে জিঙ্ক 2 প্লাস is equals to 0.76 হলে ধরো হইতেছে, এটা আমরা কিভাবে দিই, এটা ইএমএফ দেওয়ার দরকার ছিল, সমস্যা নাই। এবং কপার 2 প্লাস 0.34 ফরাস, ঠিক আছে। দেখো সরি 2 প্লাস। এখন ধরো আমরা যদি দিই, আচ্ছা এটা হচ্ছে এরকম ডিরেক্ট দিবে না, ধরো হচ্ছে এরকম আছে, তাহলে সেই ক্ষেত্রে কোনটি সঠিক? নিচে তো দিয়ে দিছি, দেখো কোনটি সঠিক। দেখো এই কোনটি সঠিক, দেখো আমাদের সঠিক কি উত্তর হবে, জিঙ্ক 2 প্লাস, জিঙ্ক আকারে থাকলে সেটা -0.76, এটাও সত্য। আচ্ছা সঠিক উত্তর আরেকটা কি হবে ভাই, কপারটা যদি কপার 2 প্লাস অর্থাৎ উল্টায় নেই, তাহলে সেটা মাইনাস হবে, সেটাও সত্য। তাহলে আমি এই যে চারটা জিনিস, চারটাই সত্য। তাহলে এখান থেকে তোমার যেভাবে আসবে, রিটেন আসবে হচ্ছে তোমার রিটেন এদের জারণ বিজারণ বিভবটা দেখাইতে বলবে। এবং আমরা যেটা জানি যে ইলেকট্রনের যে প্রবাহটা হচ্ছে সেটা আমরা জানি অ্যানোড থেকে ক্যাথোডে হচ্ছে, আর বিদ্যুতের প্রবাহটা ক্যাথোড থেকে অ্যানোডে হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষে। ওকে, তাহলে এই হচ্ছে আজকের ক্লাসটা ছিল। তবে আজকের ক্লাসে তড়িৎ বিশ্লেষক কোষের সাথে যদি আমরা একটু তুলনা করি, তাহলে আলটিমেটলি আমরা কি কি পাচ্ছি একটু দেখো। দুইটা কোষ একেবারে একটু তুলনা করলে আমরা কি পাই, পরে 5 মিনিটে শিখে যাবে। দেখো তড়িৎ রাসায়নিক কোষ একেবারে আমরা যদি তুলনা করি, আরেকটা কি ভাই, বিশ্লেষ্য কোষ। দেখো আমরা যা যা পাই, প্রথমত দেখো যে এখানে কি পেয়েছি ভাই, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, কি হয়েছে ভাই, বিদ্যুৎ শক্তি। আর এখানে কি হয়েছে ভাই, বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়েছে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় নাম্বার পেয়েছি, দুইটার মধ্যে অ্যানোডে জারণ করবে, কিন্তু এটার অ্যানোডটা কি ছিল ভাই, কিছুক্ষণ আগেই করেছি, অ্যানোড এটার -VE ছিল, আর ক্যাথোডটা কি ছিল ভাই, +VE। আচ্ছা
এটার জন্য আমার অ্যানোডটা কি ছিল ভাই, অ্যানোডটা ধনাত্মক ছিল, কারণ ব্যাটারি ধনাত্মক, অর্থাৎ ব্যাটারি ছিল, ব্যাটারির যে ধনাত্মক প্রান্ত সেটাই ছিল অ্যানোড, কারণ সেখানেই জ্বালানি লিখতে দিত আমরা জানতাম। তাহলে অ্যানোড ছিল প্লাস ভি বা পজিটিভ, আর ক্যাথোডটা কি ছিল ভাই, ক্যাথোডটা ছিল মাইনাস ভি। ঠিক আছে। আচ্ছা 3 নম্বর যে জিনিসটা, লবণা সেতু ইউজ করেছি করা হয় বা করা হয়, এখানে কোনো লবণা সেতু ব্যবহার করা হয় না। ঠিক আছে। আচ্ছা 3য় নাম্বার যে জিনিস, যে আমরা যেটা পড়তেছি, আচ্ছা দেখো আমরা এটা পড়ছি, আচ্ছা হয় না। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এখানে, আর কোনটা পার্থক্যটা ছিল, আচ্ছা এটা হচ্ছে হয় না, আর কোনটা পার্থক্য ছিল বলো তো, এটার মধ্যে আরেকটা কোন যেন পার্থক্য ছিল, হ্যাঁ এখানে অবশ্যই তড়িৎ বিশ্লেষ্য দুই ধরনের, তড়িৎ বিশ্লেষ্য দুই ধরনের ও তড়িৎদ্বার দুই ধরনের। এখানে কি ভাই, দুইটা পাত্র, এটা দুই ধরনের ছিল, আর এখানে কি ছিল ভাই, একই ধরনের তড়িৎদ্বার ও যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা ব্যবহার করতে পেরেছি। ঠিক আছে। আমরা এখানে যেটা জানি যে অ্যানোডে আমরা যেটি কি রাখা হয়, যে যেটি হচ্ছে অধিক তড়িৎ ধনাত্মক, বা যেটা হচ্ছে ধাতব, বা হচ্ছে ধাতুর ধর্মটা বেশি, বা যার সক্রিয়তা বেশি, অধিক সক্রিয় ধাতু থাকে, অধিক সক্রিয় ধাতু থাকে। আর এটার ক্ষেত্রে কি, আমার অ্যানোড ক্যাথোডে একই ধাতু থাকে, অ্যানোড ক্যাথোডে একই ধাতু থাকে। তাহলে এই হচ্ছে মোটামুটি এদের মধ্যে পার্থক্য। যদি আসে আশা করি ইনশাআল্লাহ পারবা, যদি আসে আশা করি ইনশাআল্লাহ পারবা। তোমরা আশা করি ক্লাসটা এনজয় করেছো। আমরা আর বেশিক্ষণ সময় নিব না ইনশাআল্লাহ, আমাদের ক্লাসটা একেবারে শেষের পর্যায়ে। আজকের ক্লাস কোনো কি সমস্যা হয়েছে? আচ্ছা দেখো, আজকের ক্লাসে কোনো কি সমস্যা হয়েছে, বা সবকিছু বুঝতে পেরেছো, বা কোনো প্রবলেম এই পর্যন্ত আছে? জি ভাই ক্লিয়ার। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমাদের অনেকটা বেসিক রিলেটেড ছিল, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ ভাইয়া। আবারও আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে, অর্থাৎ এই পুরো সপ্তাহটা আমাদের তড়িৎ রসায়ন চলবে, এবং তোমরা ক্লাসটা খুব ভালো করে করবে, এটাই আমি তোমাদের কাছ থেকে আশা রাখি। ওকে ভাইয়া? আচ্ছা ভাইয়া, আচ্ছা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভাইয়া একটু ক্যাথোডে প্রবলেম, ক্যাথোডে কি প্রবলেম ভাই? ক্যাথোডে তো এই যে এরকমই ঘটে, দেখো ক্যাথোডে, দেখো এটা ক্যাথোডে কি প্লাস ছিল ভাই, ক্যাথোডে কেন প্লাস ছিল একটু বুঝাই, কে বলছে ক্যাথোডে প্রবলেম? এই যে আমার এটা তড়িৎদ্বার হলে এখানে কি আছে ভাই, কপার সালফেট আছে। কপার সালফেট মানে কি, কপার 2+ আর সালফেট 2-। এখানে কপার 2+, অর্থাৎ এখানে আমার অভিস্রবণ চাপ বেশি, এটার অভিস্রবণ চাপ বেশি, প্রথমত চাপ বেশি, যার ফলে কপার 2+ টা আমার তড়িৎদ্বারের ভিতরে চলে গেছে। ঠিক আছে, কপার 2+ টা তড়িৎদ্বারের ভিতরে যাওয়া মানে কি, এটা পুরোটা প্লাস 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 হয়ে গেছে। এখন ইট ইজ ওয়েটিং ফর দ্য ইলেকট্রন ফ্রম দিস পার্ট, এই যে এটা ওয়েট করতেছে এই পার্ট থেকে ইলেকট্রনের জন্য, এটা ওয়েট করতেছে। তাহলে এটার সাথে তুমি তড়িৎদ্বার যুক্ত করছো, সংযুক্ত করছো, তো এখান থেকে আমি কি জানি, এই যে এখান থেকে তো আমি জিঙ্ক 2+ হয়ে এখানে কি ইলেকট্রন রেখে আসতেছে, তাহলে এই ইলেকট্রনটাই কি আমার এই যে যাচ্ছে এখানে যাচ্ছে, তো এটাকে ফিল আপ করতেছে। আর আমরা জানি বিদ্যুৎ প্রবাহটা এটা হচ্ছে উচ্চ বিভব, আর এটা হচ্ছে ভাই নিম্ন বিভব। তাহলে বিদ্যুৎটা কি হয় ভাই, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সাথে দেওয়ার জন্য এবং প্রশ্ন করার জন্য। ইনশাআল্লাহ আগামী লেকচার আবার আমার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিনিশ।